নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গল্পকথক রীতিতে। শুরু করেছি একটু উষ্ণতার জন্য উপন্যাসটি। আজকে শুনবেন এই উপন্যাসের ৮ম পর্ব। ছুটি একটা চিঠি লিখেছিল কলকাতা থেকে। ও কবে কলকাতা গেছিল জানি না, তবে চিঠিটা পড়ে মনে হলো ও কলকাতা যাবার আগে আমার এখান থেকে লেখা শেষ চিঠিটা পায়নি। ছুটি লিখেছিল, আগামী শুক্রবার আমি কলকাতা থেকে সোজা আপনার ওখানে যাব। বৃহস্পতিবার রাত্রে দুন এক্সপ্রেসে রওনা হব। গোমো বারকাকানা হয়ে আপনার ওখানে পৌঁছব। আমাকে নিতে স্টেশনে আসবেন। ট্রেন যতই লেট থাকুক আপনি আমার জন্য অপেক্ষা করবেন। দুজনে বাড়ি ফিরে একসঙ্গে খাবো। আপনাকে অনেক দিন দেখি না, খুব ইচ্ছে করে আপনার মুখোমুখি বসে গল্প করতে অনেকক্ষণ। আপনি কেমন আছেন? আমি চমৎকার আছি। আপনি তো জানেন যে আমি সবসময়ই চমৎকার থাকি। জীবন সম্বন্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি জীবনে যা যা চেয়েছি তেমন করে সবই পেয়েছি। না পাওয়ার জ্বালা বা ব্যর্থতা কি তা আমি কখনো জানিনি, জানতে চাইও না। দেখা হলে কথা হবে। আপনাকে বলার জন্য অনেক গল্প জমা করে রেখেছি। আমার প্রণাম জানবেন। ইতি, আপনার ছুটি। চিঠিটা পড়া শেষ হতেই শৈলেন এসেছিল। এই শৈলেনের সঙ্গে আগের শৈলেনের কোনো মিল ছিল না। শৈলেন যা বলল তাতে আমার মেয়েদের সম্বন্ধে ধারণাটা নতুন করে বিবেচনা করার ইচ্ছা হয়েছিল। মনে হয়েছিল প্যাটই বোধহয় আমাদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, যেহেতু প্যাট মেয়েদের ঘৃণা করে। নয়নতারা এখানে এসেছে আবার। ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে একজন পোস্টমাস্টারের সঙ্গে। সেই পোস্টমাস্টারের নতুন চাকরি হয়েছে বারকাকানা এবং ডালটনগঞ্জের মধ্যবর্তী কোনো স্থানে। চাকরি হয়েছে, তবে এখনো পোস্টিং পায়নি। নয়নতারা এখানে আবার এসেছে শুধু শৈলেনের অবস্থাটা কি তা রসিয়ে দেখবার জন্য। নয়নতারা যেসব চিঠি শৈলেনকে লিখেছিল সেগুলো নাকি নয়নতারার নিজের লেখা নয়, অন্য কাউকে দিয়ে নেহাত শৈলেনের সঙ্গে মজা করবার জন্যই সে চিঠিগুলো লিখেছিল। এখানে এসে ওর আত্মীয় স্বজন এবং বিশেষ করে ওর সমবয়সী একজন আত্মীয়ার সঙ্গে এই নিয়ে খুব হাসাহাসি করেছে। শৈলেনের ব্যাপারটা এখন এখানে সকলেরই জানা হয়ে গেছে। সকলেই শৈলেনকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। শৈলেনকে দেখে আমার খুব কষ্ট হলো। যে কাউকে জীবনে তেমন করে ভালোবেসেছে এবং ভালোবেসে ভালোবাসার জনকে পায়নি, একমাত্র সেই জানে সেই ব্যর্থতার গ্লানি ও কষ্ট কি এবং কতখানি। শৈলেনকে কেউ বোঝেনি, বরং না বুঝে অত্যন্ত স্থূলতার সঙ্গে তার পরম ব্যথার জায়গায় সকলেই নির্দয়ের মতো হাত ছুঁয়েছে এবং ওকে ব্যথা দিয়ে এক মোটা প্রাকৃত আনন্দ পেয়েছে। শৈলেন বলল, দাদা, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবু কেন ও এমন করলো আমার সঙ্গে? কাউকে ভালো লাগা কি অন্যায় বলুন? ভালো লাগা কি দোষের? ওর যদি আমাকে এমন অপছন্দই ছিল, ও তো প্রথমেই বলতে পারত। যে কোনো মেয়েই তো বিয়ের আগে অথবা পরে এমন অনেকের স্তুতি কুড়োতে পারে। এই স্তুতি পাওয়া এবং গ্রহণ করা তো মেয়েদের জন্মগত অধিকার। কিন্তু ও আমার সঙ্গে এই খেলা কেন খেললো দাদা? আমাকে ওর কাছে এবং সকলের কাছে এমন হেয় করলো কেন বলতে পারেন? আমার মধ্যে কি ভালোবাসা পাবার মতো কিছুই নেই? আমি ওকে চাটা খাইয়ে বুঝিয়ে বললাম, পাগলামি করো না। এরকম একজন বাজে মেয়েকে তুমি সত্যিকারের ভালোবাসনি এবং যে বিয়ে করে ফেলোনি সেটাই তোমার সৌভাগ্য। এইসব মেয়ে সাংঘাতিক। এদের সঙ্গে কোনো সংস্রব রাখাই তোমার উচিত নয়, বুঝলে শৈলেন? এইরকম নয়নতারা তোমার জীবনে অনেক আসবে। দেখো, তোমার উচিত নয়নতারাকে দেখিয়ে তার সামনে তার চেয়েও অনেক ভালো মেয়েকে বিয়ে করা।
কোনো দিক দিয়েই যে তুমি তার অযোগ্য নও, ও তোমাকে পরিহাস করে যে ওর নিজের সমস্ত জীবন একটা শূন্য প্রচণ্ড পরিহাসে নিজেকেই ডুবিয়ে দিয়েছে, ও তা জানুক। এমনি করেই এইসব সস্তা মেয়ের উপর প্রতিশোধ নিতে হয়। ও বাজে বলে তুমি নিজেকে বাজে ভাববে কেন? না দাদা, আমি অনেক ভেবেছি, আমি তা পারবো না। আমি যে ওকে ভালোবেসে ফেলেছি দাদা, আমি তো ওর সঙ্গে খেলা করিনি। আমার মনে যতটুকু ভালোত্ব ও ভালোবাসা ছিল তার সবই যে আমি একমাত্র ওকেই দিয়ে দিয়েছি দাদা। এখন কি মনে হয় জানেন দাদা, ভালোবাসা হচ্ছে তীরের মতো। তুন থেকে বেরিয়ে চলে গেলে সে চলেই যায়। তার লক্ষ্যকে বিঁধতে পারে কি পারে না তা সেই তীরন্দাজের কপাল। কিন্তু ভালোবাসা তো পোষা কুকুর নয় দাদা, যে তাকে তুতু করে ডাকলেই আবার সে ফিরে আসবে। আমি যে একেবারে গরিব হয়ে গেলাম দাদা। আমার মনের মধ্যে দামি যা কিছু ছিল সব যে আমি ওকেই দিয়ে ফেলেছি। আমি বললাম, তোমার উচিত ওর সঙ্গে একবার দেখা করা, আর দেখা করে সব খুলে বলা। ওকে বলা যে তুমি মনে মনে কতখানি ওর দিকে এগিয়ে গেছো। বলে দেখো ও কি বলে। শৈলেন অনেকক্ষণ চুপ করে রইল। তারপর মুখ নিচু করে বলল, আমি দাদা দেখা করেছিলাম। ও তো প্রথমে দেখা করতে চাইল না, তারপর অনেকক্ষণ পর বাইরে এলো। খুব সুন্দর সেজেছিল, চুলে ফুল গুঁজেছিল, ওকে দারুণ দেখাচ্ছিল। এসে বলল, বলুন আপনার কি বলার আছে। ওকে দেখে কি মনে হলো জানেন? মনে হলো আমি ওদের বাড়িতে পাড়ার বকা ছোকরাদের হয়ে সরস্বতী পুজোর চাঁদা চাইতে গেছি, আর ও হাত নেড়ে হবে না হবে না বলছে। আমি বললাম যে আমি কিছু বলতে আসিনি, আমার যা বলার আপনি তো তা জানেন, আপনার কিছু বলার আছে কিনা তাই শুনতে এসেছি। নয়ন বলল, আমার কিছু বলার নেই, তবে এইটুকুই বলবো যে আপনার লজ্জা বা মান সম্মান থাকলে আপনি আমাকে বাড়ি অবধি ধাওয়া করতেন না, বলেই উঠে চলে গেল। আমি আর জবাবে কিছু বলতে পারিনি দাদা। ওর আত্মীয় মানে যার বাড়িতে ও এসেছে তিনি নিচু গলায় বললেন, শৈলেন কিছু মনে করো না, আমি ব্যাপারটার জন্য খুবই লজ্জিত এবং দুঃখিত। তোমাকে আমি তো চিনি জানি, তোমার সঙ্গে এই নোংরা খেলা খেলবার ওর কোনো দরকার ছিল না। যার সঙ্গে ওর বিয়ে হচ্ছে তাকে আমি চিনি, সে বিয়েও পীড়িতেরই বিয়ে, তবে ছেলেটি একটি বাঁদর। নয়নতারা তাকে কি দেখেছে ভালোবাসলো জানি না। আমাকে যদি জিজ্ঞেস করো তো বলবো তোমার সঙ্গে ওর বিয়ে হলে ও অনেক বেশি সুখী হতো এবং আমি নিজেও খুব খুশি হতাম। কিন্তু অল্প বয়সী মেয়েরা, বিশেষ করে তারা যদি সুন্দরী হয়, তারা মনে করে তারা যা বুঝছে তা আর কেউ বোঝে না। তুমি কিছু মনে করো না বাবা, আমার এখানে নয়নতারা না এলে তো ব্যাপারটা ঘটতো না, তাই আমার নিজেকেই খুব অপরাধী লাগছে। তোমার কাছে নয়নতারার হয়ে আমিই ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর দাদা আমি চলে এসেছিলাম। এরপর তো আর কোনো কথা বলার থাকে না, আর কিছু বলার কোনো মানেই নেই। আমি শৈলেনকে বললাম, তাহলে আর কি করবে, মানিয়ে নাও, নিজেকে বোঝাও, আর এই নিয়ে মন খারাপ করো না। শৈলেন অনেকক্ষণ আমার মুখের দিকে চেয়ে রইল। তারপর চকিতেই বলল, দাদা আপনার কাছে অন্য কিছু শুনবো বলেই আশা করে এসেছিলাম আমি। আমিও অনেকক্ষণ ওর দিকে চেয়ে থাকলাম। তারপর বললাম, আমার যে এছাড়া অন্য কিছু বলার নেই শৈলেন। তাহলে দাদা আপনি আমাকে এখন কি করতে বলেন? যা তোমাকে এক্ষুনি বললাম সেটাই আবার বলবো। শৈলেন হঠাৎ দুহাত মুখের সামনে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। আমি ওর ওই কান্নায় কোনো বাধা দিলাম না, কোনো কথা বললাম না, চুপ করে থেকে ওকে কাঁদতে দিলাম। শৈলেন অনেকক্ষণ বাচ্চা ছেলের মতো কাঁদল। তারপর লজ্জা পেয়ে জামার আস্তিন দিয়ে চোখের জল মুছল। জল ভেজা চোখে বলল, আপনি আমাকে দেখে হাসছেন তাই না দাদা? না শৈলেন, হাসবো কেন? হয়তো তোমার সঙ্গে আমিও কাঁদছি,
তবে সেই কান্না তুমি দেখতে পাচ্ছ না। এই যা। কথাটা কি জানো শৈলেন, জীবনে অনেককেই এমন কতগুলো সংকটের সম্মুখীন হতে হয় যেসব সংকটে অন্য কেউই তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। তোমার চেনা জানা লোক মনে মনে তোমার প্রতি সমবেদনা জানাতে পারে, কিন্তু সাহায্য করতে পারে না। এই সংকট থেকে পেরুতে যা করবার তা তোমাকেই করতে হবে, একা একা তোমাকেই করতে হবে। আমরা কেউই কোনো কাজে লাগবো না। আমাকে একা একা করতে হবে? হ্যাঁ, একা একা। ঠিক আছে, তাই করব। আপনি দেখবেন আমি যা করার তাই করব। বলেই শৈলেন সোজা খোলা দরজা দিয়ে বেরিয়ে বাইরের ঝিঁঝি ঢাকা অন্ধকারে হারিয়ে গেল। অন্ধকারে কিছু দেখা যায় না, কে কোথায় হারিয়ে যায় তা বোঝা যায় না। আমি অনেকক্ষণ যেমন বসেছিলাম তেমনই বসে রইলাম। মনে মনে অন্ধকারকে উদ্দেশ্য করে বললাম, শৈলেন, তোমার এই কান্নায় কোনো লজ্জা নেই। কাউকে ভালোবেসেছ, তাতে লজ্জার কি আছে? ভালোবাসার সরল অপাববিদ্ধ কান্নায় যারা পরিহাসের রসদ খোঁজে তারা মানুষ নয়। এই কান্নায় তোমারই আত্মশুদ্ধি হলো। তুমি জানো শৈলেন, মনে মনে তোমাকে এই মুহূর্তে আমি কতখানি ঈর্ষা করি তোমার সরলতাকে, তোমার সুস্থ সাবলীল সহজ ভালোবাসার প্রকাশকে। যদি আমি তোমার মতো কখনো কাঁদতে পারতাম তো নিজের বুকের মধ্যে একটা মস্ত ভার হালকা হয়ে যেত। মনে মনে বললাম, তুমি জানো না শৈলেন, তোমাদের প্রত্যেকের বুকের মধ্যেই তোমার চেয়েও বড় একটা কান্না আছে, থাকে, কিন্তু তা চাপা থাকে। সেই কান্না নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রতি মুহূর্তেই গুমড়ে মরে, কারণ আমরা তা প্রকাশ করার মতো সুস্থ ও সহজ নই। তাই তুমি সেই বাবদে আমার চেয়ে অনেক বড়। নয়নতারারা আছে, তারা বরাবরই ছিল এবং হয়তো থাকবেও, কিন্তু নয়নতারাকে তোমার চোখের জলে আজ তুমি যে নৈবেদ্য দিলে, সেই নৈবেদ্য জীবনে আর কারোর কাছ থেকে কখনো সে এমন করে পাবে বলে আমার মনে হয় না। প্রতিটি মেয়েই জীবনে ভালোবাসার নামে বহুবার যে সহজে পাওয়া যায় তা ভালোবাসা নয়। সেই জ্বলন্ত ক্ষণিক সস্তান পাওয়ার নাম নিছক কাম। তেমন ভালোবাসা নয়নতারাও এই জীবনে অনেক পুরুষের কাছে পাবে, কিন্তু নয়নতারা যেখানেই থাকুক, যার ঘরেই থাকুক, যার বুকেই থাকুক, সে যদি মানুষই হয় তবে সে তার হৃদয়ে নিশ্চয় করে একদিন জানবেই যে শৈলেন তাকে যা দিয়েছিল, দিতে পেরেছিল, অন্য কেউই তাকে তা দিতে পারেনি, দিতে চায় না। এমন পাওয়া সকলের কাছ থেকে পাওয়া যায় না। জীবনে একবার কি দুবার এমন পাওয়া কারোর কপালে জোটে। যেমন নয়নতারার বয়স বাড়বে, তার অল্প বয়সের ধোঁয়া ধোঁয়া ভাবনাগুলো মিলিয়ে গিয়ে জীবনের অভিজ্ঞতার পরশ লেগে তার দৃষ্টি স্বচ্ছ হবে। সে তেমনই এবং তখনই নিশ্চয়ই বুঝবে যে তার জীবনে শৈলেন ঘোষ একজনই এবং একমাত্র শৈলেন ঘোষই ছিল। অন্য যারা আসবে যাবে সেসব রাম শ্যাম যদু মধুদের ও কখনো তেমন করে মনে রাখবে না। মনে রাখবে একমাত্র শৈলেনকে। যারা ভালোবেসে ভালোবাসার জনকে পায় না, তাদের সবচেয়ে বড় জিদ বুঝি এইখানেই। এই না পাওয়াও একটা দারুণ পাওয়া। ব্যর্থ প্রেম বা ব্যর্থ প্রেমিক বলে কোনো কথা কখনো আছে বা ছিল বলে আমি বিশ্বাস করি না। প্রেম, সে যার প্রেমই হোক, সে যদি সত্যিকারের প্রেম হয় তা কখনোই ব্যর্থ হয় না। প্রেমের সমস্ত সার্থকতা প্রেমাস্পদকে পাওয়ার মধ্যেই সীমিত নয়। তাকে পাওয়া যেতে পারে, নাও যেতে পারে। প্রেমের সবচেয়ে বড় গৌরব প্রেমই। মানুষের জীবনে আর কোনো অনুভূতি তাকে এমন এক আত্মিক উন্নতির চৌকাঠে এনে দাঁড় করায় না। যে ভালোবাসে সে নিজের অজানিতে আটোসাটো গরিব কাঠামোর চেয়ে অনেক বড় হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না তা। অন্য কোনো অনুভূতি তাকে এমন করে মহৎ, উদার ও উন্নত করে না। ভালো যে বাসে সে ভালোবেসেই কৃতার্থ হয়। যাকে ভালোবাসে তার কৃপণতা, তার উদারতার উপর তার ভালোবাসার সার্থকতা কখনো নির্ভরশীল হয় না।
কথা বলার মতো অবকাশ আমার ছিল না, আর শোনার মতো মনের অবস্থাও ছিল না শৈলেনের। তাছাড়া মনের মধ্যে যা আনাগোনা করে, বুড়ি বুড়ি তোলে অনুক্ষণ, সে সমস্ত কথা কাউকে মুখে বলাও যায় না, কারণ তা বললে যাত্রার ডায়লগের মতো শোনায়। যদিও মনে মনে আমরা সকলেই এক অশেষ যাত্রার এক একটি রংমাখা চরিত্র, কিন্তু যাত্রার পোশাকেই মনের বাইরে আসতে আমরা কেউই চাই না। তাই শৈলেনকে যা বলবো ভেবেছিলাম বা যা বলা উচিত ছিল তার কোনো কিছুই সেদিন বলা হলো না। শৈলেন চলে যাবার পরও আমি অনেকক্ষণ একা একা বসে রইলাম। কতক্ষণ বসেছিলাম খেয়াল ছিল না। হঠাৎ দেখি লাবুর ভাই ডাবু এসে উপস্থিত। বললাম, কি খবর? লাবু আজ ফিরেছে, আপনাকে কাল যেতে বলেছে। ও, কেমন আছে এখন? ভালো আছে, কাল পরশু থেকে বাইরে যেতে পারবে বলেছেন ডাক্তার, তবে কিছুদিন তো দুর্বল থাকবেই। আমার খাওয়ার সময় হয়ে গেছিল, ডাবুকেও বললাম খেয়ে যেতে। গল্প স্বল্প করে খাওয়া দাওয়ার পর ডাবু চলে গেল। পরদিন ভোরেই উঠে লাবুদের বাড়িতে গেলাম। মাসিমা মুড়ি মেখে চা দিয়ে খেতে দিলেন। লাবু হাসপাতালে এই কদিন নিয়মে থেকে ও ভালো খেয়ে দিয়ে চেহারাটা বেশ ভালো করে ফিরেছে। লাবু যেন এই কদিনে অনেক বড়ও হয়ে গেছে। ও যেন আর সেই ছোট্ট ছেলেটি নেই। কৈশোর শেষের সেই টিয়া রঙা দিনগুলো তাকে বিদায় দেওয়ার জন্য যেন উন্মুখ হয়ে আছে। ও শিগগিরই যেন অসময়ে যৌবনের রুক্ষ সুন্দর পুরুষালী উপত্যকায় পা দেবে বলে ছটফট করছে। ঘর ফাঁকা হলেই লাবু এবং আমি স্বচ্ছন্দ হয়ে কথা বলতে পারতাম। লাবু ফিসফিস করে বলল, ওই রুটি আর তিতির আপনি কোথায় পেলেন? তোমার গুহায় বসেছিলাম, নুরানি তোমার জন্য নিয়ে এসেছিল। আমাকে দেখেই ভয় পালিয়ে গেল সাদা ঘোড়ায় চেপে। তোমার জিনিস, তাই তোমার বাড়িতেই পৌঁছে দিয়ে গিয়েছিলাম। সুকুদা, আপনি একটা কাজ করবেন? কি? আপনি একবার ওই ইটিটিকারির জঙ্গলে যাবেন। নুরানির জন্য আমি সেই পাখিটাকে রেখে দিয়েছিলাম। কোন পাখিটা? সেই ঝড়ে পড়া পাখিটা, সেই হলুদ বসন্ত পাখিটা। তুমি না বলেছিলে ওটাকে সারিয়ে তুলে বাঁচিয়ে তুলে বনে উড়িয়ে দেবে? হ্যাঁ, কিন্তু নুরানি যে পাখিটাকে চাইল, বলল ও পুষবে। তুমি না বলেছিলে উড়িয়ে না দিলে পাখিকে বাঁচিয়ে লাভ কি? হ্যাঁ, কিন্তু নুরানি চাইল যে। ওই পাখিটাকে ছাড়া ওকে দেওয়ার মতো তো আমার আর কিছু নেই সুকুদা। ও যে আমাকে অনেক জিনিস দেয়। নুরানির কাছে আমি হেরে গেছি। নুরানির ওপর আমার কিন্তু খুব রাগ। তুমি আমার নাম কেটে ওর নাম লিখেছ কেন? আপনি ভীষণ হিংসুটে সুকুদা। আপনি ভালো, নুরানিও ভালো। নুরানি আপনার চাইতেও ভালো। কেন ভালো তা আমি বলতে পারবো না, মানে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না এখন। আমি একটুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলাম। দেখলাম ওর চোখ দুটো কি এক দারুণ চিকচিকে উজ্জ্বলতায় জ্বলছে। কোনো স্ট্রেপ্টোমাইসিন বা কোনো দিগ্বিজয়ী ডাক্তারের ধন্বন্তরী দাওয়ায় এমন উজ্জ্বলতা আনতে পারে না কারোর চোখে। এই উজ্জ্বলতা বন্ধুত্বের দান, সখ্যতার দান। এই টিটিকারি কোন দিকে আমাকে বলে দাও, আর পাখিটাও দাও। এখন না রওনা হলে রোদ চড়া হয়ে যাবে। ও আমাকে ইটিটিকারি যাবার রাস্তা বিশদভাবে বুঝিয়ে দিল। আমি বললাম, আমাকে দেখে যদি নুরানি পালিয়ে যায়? পাখিটা দেখলেই ও আপনার কাছে আসবে, পালাবে না, দেখবেন। এমন সময় মাসিমা ঘরে ঢুকলেন। ঘরে ঢুকতেই লাবু বলল, মা, এই সুকুদাকে পাখিটা দিয়ে দাও তো, সুকুদা পুষবে বলেছে। লাবু খুব সপ্রতিভভাবেই মিথ্যে কথাটা বলল। মাসিমা ছোট্ট একটা বাঁশের কঞ্চি নিয়ে বানানো লাবুর তৈরি খাঁচায় করে পাখিটাকে আমার হাতে দিলেন। বললেন, বাঁচালে বাবা, আকাশশুদ্ধ পাখি থাকতে খাঁচার মধ্যে পাখি তোমরা যে কেন পুষতে চাও জানি না। তুমি এটা নিয়ে যাও বাবা। আমার চোখের সামনে ওই ডানা ঝটপটানি ভালো লাগে না। আমি পাখিটাকে নিয়ে বেরিয়ে পড়লাম। দরজা অবধি যেতেই লাবু বলল, সুকুদা, কিছুক্ষণ পরে ঘুরে আসবেন কিন্তু।
আমি কিছু বুঝতে পারলাম না। বললাম, হ্যাঁ আসবো। হ্যাঁ বাবা, আবার এসো। এখান থেকে গভীর জঙ্গলের মধ্যে মধ্যে প্রায় মাইল 2 রাস্তা। আঁকা বাঁকা লাল মাটি পথ, পাহাড়, উপত্যকা, খোয়াই ও ঝর্ণা পেরিয়ে চলে গেছে। আলো ছায়া কাটাকুটি খেলছে পথে। নানান পাখি ডাকছে চতুর্দিকে। একটা সাদা আর একটা কালো প্রজাপতি আমার সামনে সামনে চলেছে, যেন পাইলটিং করছে আমাকে। কিছু দূর যেতেই বাঁয়ে একটা ন্যাড়া টিলা চোখে পড়ল। টিলাটার নিচে একটা দোলা মতন, তাতে 5টা বুনো শুয়োর ঘোঁত ঘোঁত ফোঁত ফোঁত আওয়াজ করে মাটি খুঁড়ে খুঁড়ে কি যেন খাচ্ছে। আর একটু এগোতেই একটা বিরাট বেজি পথের ডান দিক থেকে বাঁ দিকে দৌড়ে গেল। দূরে ডান দিকে একটা ন্যাড়া শিমুল গাছের ডালে অতিকায় কালো ফলের মতো অনেকগুলো শকুন ঝুলে আছে। গাছটার কিছু দূরে একটা লাল রঙা গরু মাটিতে পড়ে আছে, বোধহয় সাপের কামড়ে মারাই গেছে। বেশ খানিকক্ষণ হাঁটার পর দূর থেকে একটা চওড়া নদীর ফিকে গেরুয়া আঁচল দেখা গেল। নদীটার কোল থেকে ধুঁয়োর কুণ্ডলি উঠছিল। আরও একটু এগোতেই কোলাহল কানে এলো, নারী ও পুরুষ কণ্ঠের মিশ্র ভাষায়। সেই ভাষা আমি বুঝি না। ছাগলের ব্যাঁ ব্যাঁ রব, ঘোড়ার রেশা ধ্বনি, সব মিলিয়ে নদীর দিকটা গমগম করছে। দূর থেকে পুরো ছবিটা আমার চোখে ফুটে উঠল। ছেলেরা ধুতি ও কামিজ পরা, মেয়েদের পরনে রঙিন ঘাগরা চলি। তারা সকলেই নানান কাজে ব্যস্ত। কতগুলো সাদা ধপধপে ছাগল, তাদের গলায় ঘণ্টা বাঁধা। তারা মাথা নাড়লেই টুং টাং করে ঘণ্টা বাজছে। 2টো বেশ বড় ভালুক গাছের সঙ্গে বাঁধা, একটা অন্যটার পেটে ঢুঁ মারছে। আর কতগুলো ঘোড়া, ক্যারাভানের মতো অথচ খুব সরু ও হালকা 3টে পর্দা দেওয়া গাড়ি। এতে বোধহয় মেয়েরা ও বাচ্চারা রাতে শোয় এবং দূরের পথে পাড়ি দেয়। একজন বেদেনী সেগুন গাছতলায় বসে আত্মবিস্মৃত হয়ে তার সুন্দর সুরৌল বাদামি বুক বের করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। একজন বুড়ো বয়স্ক বেদে একটা বড় কালো পাথরে বসে লম্বা বাঁশের তৈরি পাইপ খাচ্ছে। কতগুলো বাচ্চা এদিক ওদিকে মায়েদের পায়ে পায়ে ঘুরঘুর করছে। তাদের মধ্যে একজন মায়ের পায়ের মধ্যে ঢুকে পড়ায় অসাবধানী মা হোঁচট খেয়ে পড়ে গেল। মাটি থেকে উঠেই সে ধাঁই ধাঁই লাগালো বাচ্চাটার পিঠে। আমি আস্তে আস্তে বুড়োটার কাছে গিয়ে পৌঁছতেই ওদের প্রত্যেকে হঠাৎ যেন কেমন স্ট্যাচু হয়ে গেল। কয়েক মুহূর্ত যে যেমন ভঙ্গিমায় দাঁড়িয়ে বা বসেছিল, ঠিক সেই ভঙ্গিমায় ফ্রিজ হয়ে গেল। তারপরই আবার তারা নড়ে চড়ে উঠল। আমি পুরোকে গিয়ে বললাম, নুরানি হ্যাঁ। আমি পাখিটাকে তুলে ধরলাম। পাখিটাই আমার এই সাম্রাজ্যে আসার ছাড়পত্র। বললাম, লাবুনে ভেজা। কন? লাবু। ओ लब्बू बाबू, क्या हो गया लब्बू बाबू को? आते ही नहीं है बिल्कुल। बीमार था, अब आएगा। নুরানি, আরে ও নুরানি। কাছেই জঙ্গলের আড়ালে ছিল নুরানি। সেখানে কি করছিল জানি না, হয়তো কোনো মূল খুঁড়ছিল বা ফল পাড়ছিল। নুরানি একটা আওয়াজ দিল। আওয়াজটা আমার কানে মনে হলো হাতুম বলে। একটু পরে নুরানি এসে আমার সামনে দাঁড়ালো। এবারে সেই চকিত ঝলক নয়। আমার লাবুবাবুর সমস্ত নুরানি তার সমস্ত বাদামি আর্যাবর্তের শরীর ও সোনালি চুল নিয়ে আমার সামনে রোদের মধ্যে মুখ নিচু করে এসে দাঁড়ালো। মনে মনে ভাবলাম, লাবুর রুচি আছে, কপালও আছে। লাবুনে ভেজা বলে পাখিটা উঁচু করে ধরলাম, খাঁচা শুদ্ধ। মুহূর্তের মধ্যে নুরানির চোখে মুখে বিদ্যুৎ খেলে গেল। 5 বছরের মেয়ের মতো ও আগল খোলা সংস্কারহীন হাসি হেসে উঠল ঝকঝক করে। হেসে উঠেই পাখিটাকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। ওকে দেখে আমার তখন মনে হলো যে ও হয়তো লাবুর সমবয়সী হবে। ওর গড়নটা হয়তো বাড়ন্ত, সেজন্য একটু বড় দেখায়। নইলে নিছক একটা পাখি দেখে
সে হলুদ বসন্ত পাখি হোক আর যে পাখি হোক, একটা নিছক পাখি দেখে বা পেয়ে এমন উল্লসিত হওয়া যায় না যৌবনে পা দিয়ে। কোনো বেদেনী মেয়ের পক্ষে তো নয়ই। ওকে হাসির ঝর্ণা ঝরিয়ে, বেনি তুলিয়ে, ঘাগড়া উড়িয়ে অন্য এক ঝর্ণার মতো চলে যেতে দেখতে আমার দারুণ লাগলো। সেই সকালটা এক শান্ত, স্বার্থহীন, সুন্দর, সুস্থ ভালো লাগায় ভরে গেল। ওরা আমাকে বসতে বলল না, আপ্যায়ন করল না। এক আশ্চর্য রাজ্যের রাজকুমারীর কাছে জঙ্গলের রাজা লাবুর দূত হয়ে আমি এসেছিলাম। আবার সেই রাজকুমারীর নীরব বাণী বয়ে রাজা লাবুর রাজত্বের দিকে ফিরে যাব। যাবার জন্যই পেছন ফিরেছি। এমন সময় চৌকিদারের সঙ্গে দুজন লাল পাগড়ি খাকি পোশাকের ছড়ি হাতে পুলিশকে আসতে দেখলাম। পুলিশ আসতে দেখে বেদেদের দলে একটা চমক লাগলো। হাঙরে তাড়া করা মাছের ঝাঁকের মতো ওরা দল ভেঙে চতুর্দিকে ছড়িয়ে গেল। শুধু বুড়ো সর্দার যেমন বসেছিল তেমনি বসে বসে পাইপ খেতে লাগলো। তার পাইপ থেকে হুঁকোর মতো একটা গুড়গুড় আওয়াজ বেরোতে লাগলো। সর্দার আমার দিকে একবার ঘৃণার চোখে তাকালো। বুঝলাম সর্দার ভেবেছে আমি ওদের পথ দেখিয়ে নিয়ে এসেছি। চৌকিদারকে কি ব্যাপার শুধোতেই ও বলল, এখানে আসার পর অনেকের অনেক কিছু চুরি গেছে। গরু, ছাগল, ক্ষেতের ফসল। দূরের থানায় রিপোর্ট করেছেন ম্যাকলাস্কির সাহেবরা। তাদের উপর অর্ডার হয়েছে এখান থেকে এদেরকে তাড়িয়ে দিতে হবে এক্ষুনি। বুড়ো সর্দার সব শুনল। তার মুখ দেখে মনে হলো সে চুরি করেছে এবং করছে বলে কোনো অনুশোচনা নেই তার। তারা জন্মে অবধি চুরি করতে শিখেছে, তবে চুরি করে ধরা পড়ে গেছে শুধু এই জন্যই যা একটু অস্বস্তি। সর্দার বলল, খুঁজে দেখো যা চুরি গেছে তা আমাদের এখানে আছে কিনা। চৌকিদার বলল, তাহলে তোমাদের তো পেট চিরে দেখতে হয়, সব তো পেটে ঢুকে গেছে এতক্ষণে, তা কি আর বাইরে আছে? সর্দার বলল, ঠিক আছে, আমাদের 4-5 ঘন্টার সময় দাও। মেয়েরা জঙ্গলে গেছে, তারা ফিরে আসুক, তারপর আমরা খেয়ে দিয়ে অন্যত্র পাড়ি দেব। কিন্তু পুলিশরা বলল, আমরা সার্চ করব। সর্দার সম্মতি জানালো। তারপর পুলিশরা তাদের সেই ক্যারাভানের মতো গাড়িগুলিতে হামাগুড়ি দিয়ে উঠে পড়ে সব কিছু তছনছ করে সার্চ করতে লাগলো। ওরা যখন চলে যাবেই বলেছিল তখন এর কোনো দরকার ছিল বলে আমার মনে হলো না। তবু ঢেঁকি যেমন স্বর্গে গিয়েও ধান ভানে, পুলিশরা তেমনই সার্চ করতে আরম্ভ করলো। কোনো রকম হেনস্থা বা উত্ত্যক্ত না করে চলে গেলে পুলিশের পুলিশত্ব থাকে না তো এ দেশে। বিশেষ করে এই বেদেরা যখন চাঁদের জুতো মেরে এদের জুলুম বন্ধ করার ক্ষমতা রাখে না। একজন পুলিশ একটি অল্প বয়সী সুন্দরী বেদেনীর হাত ধরে ফেলল। হাত ধরে তার বুকের মধ্যে গুঁজে রাখা একটা লাল সিল্কের স্কার্ফ টেনে বের করলো। বের করেই বলল, কাহা সে মিলা? মেয়েটা জবাব দেওয়ার আগেই পুলিশটা আবার তার জামার মধ্যে দিয়ে বুকে হাত দিল। কোথা থেকে কি করে ব্যাপারটা ঘটল জানি না, মুহূর্তের মধ্যেই সর্দার তার পায়ের কাছ থেকে একটা পাথর কুড়িয়ে নিয়ে সাঁ করে ছুঁড়ে মারল। অদ্ভুত নিশানা সর্দারের। মেয়েটা এবং পুলিশটা একই রেখায় দাঁড়িয়েছিল, কিন্তু পাথরটা গিয়ে সজোরে পুলিশের মাথার পিছনে লাগতেই সে পড়ে গেল। মুহূর্তের মধ্যে জায়গাটা একটা খণ্ডযুদ্ধের রূপ নিল। বেদে এবং বেদেনীরা দেখতে দেখতে চৌকিদার এবং পুলিশ দুজনকে ধরে গাছের সঙ্গে পিছ মোড়া করে বেঁধে ফেলল। কোথা থেকে এলো জানি না। মুহূর্তের মধ্যে নুরানি তার সাদা টাট্টুতে চড়ে ফিরে এলো। এসে একটা হালকা বেত নিয়ে সপাং সপাং করে ওদের মুখে ও ভুঁড়িতে চাবুক মারতে লাগলো, ঘোড়ায় চেপে ঘুরে ঘুরে। অন্যরা তাড়াতাড়ি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে লাগলো। সর্দার আমাকে নিচু গলায় বলল, तुम भाग जाओ बाबू, तुम लब्बू का आदमी है, इसीलिए आज बच गया। আমি যত জোরে পারি ফিরে এলাম। মেয়েটাকে অসম্মান করার যোগ্য শাস্তি ওরা দিয়েছে বলে মনে মনে আমি ওদের ওপর খুশি হলাম। লাবুদের বাড়ি পৌঁছে দেখি লাবু খেতে বসেছে। লাবুকে একলা পেতেই ঘটনাটা লাবুকে বললাম।
বললাম যে নুরানিরা এক্ষুনি চলে যাচ্ছে। লাবু হঠাৎ খাওয়া থামিয়ে রেখে বলল, কোথায় যাচ্ছে? আমি জানি না, কোথাও জঙ্গলের মধ্যে উধাও হয়ে যাবে। ও। লাবু আর কোনো কথা বলল না। আমি বাড়ি ফিরে মালুকে দিয়ে থানায় একটা খবর পাঠালাম। আমার সাক্ষাতেই পুলিশদের দুর্গতি হয়েছিল, তা জানার পরও থানায় একটা খবর না দিলে পরে বেদেদের সঙ্গে আমার সাঁট ছিল এমন দুর্নামটা অস্বাভাবিক নয়। তবে মালু খাওয়া দাওয়া করে পায়ে হেঁটে সেখানে যেতে যেতে অনেকক্ষণের ব্যাপার, 4 মাইল পথ। সেখানে খবর পেয়ে অন্য পুলিশরা সেখান থেকে 6 মাইল ইটিটিকারি পৌঁছতেও অনেকক্ষণ। ততক্ষণে লাবুর নুরানি এবং তার দলবল গভীর জঙ্গলে উধাও হয়ে যাবে। সেখান থেকে তাদের খুঁজে বের করার সামর্থ্য বা ইচ্ছা লাঠি হাতে ভুঁড়িওয়ালা পুলিশদের হবে না বলেই আমার বিশ্বাস। মনে মনে আমি নুরানিদের মঙ্গল কামনাই করছিলাম। ওরা যেন সভ্যতার সমাজের নোংরা সৃষ্টি পুলিশদের নাগালের অনেক বাইরে চলে যায়, সেখানে ওদের কেউ খুঁজে পাবে না। জঙ্গলের মধ্যেই জঙ্গলি বেদেদের মানায়, সেখানেই তাদের সত্যিকারের জায়গা। ওরা যে কেন লোকালয়ের কাছে আসে জানি না। মনে মনে কামনা করছিলাম যে ওরা এমন জায়গায় গিয়ে পৌঁছাক যেখান থেকে কেউ যেন ওদের খুঁজে বের করতে না পারে। আগামীকাল শুক্রবার, কিন্তু বিকালে হাট, তাই যখন রহমান সবজিওয়ালা এলো তখন কিছু আনাজ রাখলাম। মুরগির ডিম আনতে পাঠালাম সুরজ শর্মার দোকান থেকে 1 ডজন। কাল দুপুরে ছুটির জন্য রান্না করিয়ে রাখতে হবে। মালুকে বলে দিয়েছিলাম যেন ফেরার সময় হাসানকে খবর দিয়ে রাখে, যাতে হাসান কাল সকালে চলে আসে। ছুটির চিঠি পড়ার পর থেকে যখনই কথাটা মনে হয়েছে তখনই নিজেকে অপরাধী লাগছে। ছুটি জানে না এখনও যে আমার মনে এক দারুণ সন্দেহের আবর্ত সৃষ্টি হয়েছে, তা ও আমার চিঠি পড়ার পরই জানতে পারবে। অথচ ও তা না জেনে কেমন সরল খুশি মনে আমার কাছে আসছে। যে চিঠি লেখা হয়ে গেছে তাকে ফেরানো যায় না। উপায় থাকলে সে চিঠি ফিরিয়ে আনতাম আমি, কিন্তু এখন সেই চিঠি রাঁচি পৌঁছে ছুটির লেটার বক্সে একটা বিষের বিছের মতো কুঁকড়ে পড়ে আছে। লেটার বক্স খুলে তাতে হাত ছোঁয়াতেই ছুটি হয়তো কেঁদে উঠবে যন্ত্রণায়। এখন আমার অন্য কিছু করণীয় নেই। গতকাল রমা একটা চিঠি লিখেছিল, লাইব্রেরি পরিষ্কার করিয়ে রাখছে যাতে আমি এলে অসুবিধা না হয়। লিখেছে কবে ফিরছি জানাতে, যাতে আমার স্টেনোগ্রাফারদের ও জুনিয়রদের জানিয়ে রাখতে পারে। লিখেছে স্টেশনে গাড়ি পাঠাবে এবং পারলে ও নিজেও আসবে। আরও লিখেছে যে আশা করি এতদিনে তোমার মাথা থেকে ছুটির পেতনি নেমেছে। আমি ভাবতে পারি না তুমি কি করে এমন জাত বংশ অ্যারিস্ট্রোকেটহীন অতি সাধারণ একজন মেয়ের খপ্পরে পড়লে। কেন পড়লে? সন্ধে হয়ে গেছে 1 ঘন্টা। এমন সময় ডাবু এলো। ডাবু বলল, লাবু কি এখানে আছে? না, কেন? লাবু বাড়িতে নেই? আমি শুধলাম, না, আপনি চলে আসার পরই ও মাকে বলে বলেছিল মা একটু রোদ পুইয়ে আসছি, ঘরে বড় ঠান্ডা। তারপর এখনো ফেরেনি। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। বললাম, ওর লুকিয়ে থাকার একটা জায়গা আছে, তুমি কি সেই জায়গা চেনো? না তো। আমার সঙ্গে চলো, একবার দেখি সেখানে আছে নাকি। শরীর ভালো না, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। টর্চ নিয়ে ডাবুর সঙ্গে যখন লাবুর সেই গুহায় পৌঁছলাম তখন প্রায় রাত 8টা বাজে। গুহার পাথর সরাতে গিয়েই দেখি পাথরটা সরানোই আছে। ভিতরে ঢুকে টর্চ জ্বালিয়ে দেখলাম লাবুর চিহ্ন নেই। এবং আশ্চর্যের ব্যাপার, গুহার মধ্যে যা যা ছিল সবই আছে, শুধু নুরানির সেই চুল বাঁধা ফিতে এবং কাঁকড়াটা নেই। আর সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মলার ছেঁড়া চাঁদের পাহাড় বইটাও নেই। আমি বললাম, না, এখানে তো নেই। কোথায় গেল তবে? কি করে জানবো বলো তো? সাপে টাপে কামড়ায়নি তো আবার? শীতকালে সাপ? না, সেরকম তো কিছু হওয়ার কথা নয়। তবে নিশ্চয়ই ওই বেদিরা ওকে ধরে নিয়ে গেছে।
তোমার তো কি তাই মনে হচ্ছে? শুকুদা, লাবুর শরীর এখনও যথেষ্ট খারাপ। ও নিজে ভালো করে হাঁটতেও পারে না। ও কোথাও যেতে পারবে না এই অবস্থায় একা একা। এখন কি হবে শুকুদা? এক্ষুনি একটা পুলিশে খবর দিতে হবে, চলো। কিন্তু শুকুদা, পুলিশ আমাদের মতো গরিব লোকের কথা শুনবে না। আর পুলিশই বা ওদের ধরবে কি করে? ওদের তো কোনো ঠিকানা নেই, বাড়ি নেই। ঠিকানাওয়ালা লোকেদেরই পুলিশ ধরতে পারে না, তাই ঠিকানা ছাড়া বেদেদের ধরবে। কি করে ধরবে পুলিশ? তবুও আমাদের এক্ষুনি একটা খবর দিতে হবে। চারদিক সকলের বাড়ি আবার খুঁজে দেখতে হবে। গুহা থেকে বেরোবার সময় আমার টর্চের আলো পড়ল দেওয়ালে। হঠাৎ চোখ পড়ল লাবু কাঠকয়লার টুকরোটা দিয়ে আবার সেই লিস্টে কাটাকুটি করেছে। এতদিন মা 1 নম্বর ছিল, এখন মার নামটাও কাটা গেছে। সবচেয়ে উপরে লেখা আছে 1 নুরানি, তারপর মায়ের নাম। নুরানির আগের নামের পাশে লিখেছে 2 নম্বর। আমার নাম এখন 3 নম্বর হয়ে গেছে। পুলিশে খবর দিতে যেতে হয়নি। চৌকিদার ও সেই 2 জন পুলিশকে উদ্ধার করে অন্যরাই শোরগোল করতে করতে ফিরছিল বড় রাস্তা দিয়ে। ডাবু গিয়ে দৌড়ে ওদের মধ্যে পড়ে লাবু যে হারিয়ে গেছে সেই খবর দিয়ে দিল। হাত জোর করে বলল, आप लोग कुछ कीजिए मेहरबानी करके। কনস্টেবল সব কথা শুনে এবং লাবুর চেহারার বর্ণনা শুনে হঠাৎ রেগে উঠে বলল, वो लोग उसको ले गया थोड़ी, वो डाकू लड़का आपसे वो लोग के साथ में गया है। পরক্ষণে সে কনস্টেবল গোঁফ নাচিয়ে হাতের পাতা উল্টিয়ে বলল, एक डाकू का लड़की से मोहब्बत है, मोहब्बत, समझा जी? है आप लोग देखा? सही में ठीक देखा आप लोगों ने? ডাবু কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। কনস্টেবল আবার বলল, क्या होगा, पकड़ जाने से सब डाकू लोगों के साथ पिट जाएगा, और क्या। পুলিশরা চলে গেল। ডাবুর মুখ দেখে মনে হচ্ছিল লাবুকে সাপে কামড়ালে বা শুয়োরে চিড়লে বা লাবু মেনেনজাইটিসে মরে গেলেও ও এর চেয়ে অনেক বেশি সুখী হতো। শুকুদা, আপনি একবার আমাদের বাড়ি চলুন। মাকে বোঝানো যাবে না, আমি কি করব বুঝতে পারছি না। পুলিশদের সব কথা বিশ্বাস করো না ডাবু, ওদের কথার কোনো দাম নেই। ওরা যা বলছে তা ভুলও হতে পারে। তবে এটা ঠিক যে লাবু স্বেচ্ছায় যাক অনিচ্ছায় যাক, লাবু ওদের সঙ্গেই গেছে তো কি হয়েছে, আবার ফিরে আসবে। গেছে বলে কি চিরদিন বেদেদের সঙ্গে থেকে যাবে নাকি তোমাদের ফেলে? দেখো, দিন কয় পরে নিজেই একদিন ফিরে আসবে, এতে চিন্তার কিচ্ছু নেই। এখানে জঙ্গল তো ওর অচেনা নয়। আমি এখন আর যাব না ডাবু, তুমি মাসিমাকে বুঝিয়ে বলো। তুমি বলো যে লাবু ভালো আছে, বেঁচে আছে, ও যে কোনো দিনই হঠাৎ ফিরে আসবে। ও অসুখে কি সাপের কামড়ে মারা গেলে মাসিমা কি বেশি খুশি হতেন? তবে ডাবু যেন বুঝলো কথাটা, এমনিভাবেই বলল, আচ্ছা, আপনাকে কষ্ট দিলাম, আমি আসি তাহলে, কেমন? এসো। কলকাতা থেকে গোমো জাংশন বারকাকানা হয়ে যে ট্রেনটা আসে সেটার সময় 11টা, কিন্তু 12টার মধ্যে এলেই এখানের সকলে নিজেদের সৌভাগ্যবান বলে মনে করে। রান্নাবান্না করার ফরমাশ দিয়ে আমি 10:30 নাগাদ স্টেশনের দিকে রওনা হলাম। ছুটির জন্য একটা ছাতা নিলাম সঙ্গে, মালুকেও সঙ্গে নিলাম মাল বই আনবার জন্য। স্টেশনে পৌঁছে মিসেস কার্নির দোকানের সামনে বসে চা ও সিঙ্গারা খাচ্ছিলাম। প্ল্যাটফর্মে আতা বিক্রি হচ্ছিল বড় বড়, পেয়ারাও বিক্রি হচ্ছিল, চিনেবাদাম ও কুড়মুড় ভাজাও। পানি পাড়ে জল নিয়ে বসেছিল। একটা উদাস হাওয়া বইছিল প্ল্যাটফর্মের উপর শুকনো পাতা উড়িয়ে। লাবুর পালিয়ে যাওয়াটা অথবা হারিয়ে যাওয়াটা এখানে সকলের মুখে মুখে ফিরছিল। শৈলেন বলল, লাবুর কথা শুনেছেন? হ্যাঁ, শুনলাম তো। বেদেরা যে কি খারাপ চরিত্রের লোক সে সম্বন্ধে কারোরই কোনো সন্দেহের অবকাশ ছিল না। স্টেশন ঘরের সামনের বারান্দায় বেঞ্চ পেতে বসে নিজের জীবনে বেদেদের সম্বন্ধে যার যার যা ঘটনা ছিল ও কল্পনা করা ছিল সকলেই তা চায়ের কাপ হাতে করে বসে বসে বলছিলেন।
যাদের এই বিষয়ে কিছুই জানা ছিল না এবং যাদের কল্পনা শক্তিও অপেক্ষাকৃত কম, তারা সবিস্ময়ে ও সভয়ে চোখ গোল গোল করে অন্যদের অভিজ্ঞতা শুনছিলেন। একটা জিনিস মনে হয় আমার ভালো লাগলো যে এই ছোট জায়গায় লাবুর অন্তর্ধানের ঘটনাটা শৈলেনের প্রেমের ব্যর্থতাকে আপাতত চাপা দিয়েছিল। শৈলেন বোধহয় অন্তত এই জন্যই লাবুর প্রতি কৃতজ্ঞ ছিল মনে মনে। শৈলেনের সেদিন স্টেশনে ডিউটি ছিল। ও ধরা চূড়া পড়ে একা একা এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছিল। আমাকে দূর থেকে দেখতে পেয়ে শৈলেন বলল, কেউ আসবে বুঝি? হ্যাঁ, আমার এক আত্মীয় আসবেন কলকাতা থেকে। চা খাবে শৈলেন? না। আচ্ছা, খাই। মিসেস কার্নি চা এবং আলুর চপ এগিয়ে দিলেন। ততক্ষণে সিঙাড়া শেষ হয়ে গেছিল। ওরা ভিতরে নতুন করে গড়ছিল সিঙাড়া। শৈলেন যখন চা খাচ্ছিল আমি হেসে বললাম, কি মাথা ঠান্ডা হয়েছে ছেলের? মাথা গরম তো হয়নি কখনো দাদা। যা বলেছিলাম মনে আছে? ও হঠাৎ আমার মুখের দিকে তাকালো, বলল, মনে আছে। যা করবার একা একা করতে হবে। ও এমন বিষাদ ঝরানো গলায় কথাটা বলল যে আমার খারাপ লাগলো। তাছাড়া মনে হলো কথাটার মধ্যে আমার প্রতি একটা চাপা বিদ্রূপও ছিল। সত্যি কথা বলতে কি, লাবুর অন্তর্ধানে আমি খুব দুঃখিত হইনি। লাবু যে জীবনে অভ্যস্ত হয়েছিল, সকালে উঠে গরু চড়াতে যাওয়া, বাড়ি ফিরে গেরস্থালি কাজ করা, তাতে কোনো ভবিষ্যৎ ছিল না লাবুর। মার প্রতি কর্তব্যবোধ তার থাকা উচিত ছিল, কিন্তু ওর যা বয়স তাতে কারোর প্রতি কর্তব্যবোধ জাগবার কথা নয়। আমি বুঝতে পারলাম জঙ্গল পাহাড়ের আশ্চর্য জাদু ওকে পাগল করেছিল। চাঁদের পাহাড় পড়ে ওর মধ্যে একটা দারুণ অ্যাডভেঞ্চারের শখ দানা বেঁধেছিল। আর ঠিক সেই সময় ওর সঙ্গে নুরানির দেখা। উদাস আকাশের নিচে সেই বাদামি বেদেনি তাকে কিসের লোভ দেখিয়েছিল তা আমার জানা নেই, তবে শরীরের লোভ নিশ্চয়ই নয়, কারণ লাবুর বয়সে মেয়েদের শরীর সম্বন্ধে একটা মোহময় ধারণা থাকে এই পর্যন্ত। সে শরীর ওর বয়সে কোনো ছেলেকেই আকর্ষণ করে না। আমার মনে হয় ও আর নুরানি দুজনে কোনো অদেখা চাঁদের পাহাড়ে অভিযান করার স্বপ্ন দেখেছিল। নুরানিদের বাধা বন্ধনহীন উন্মুক্ত ও অবারিত জীবন লাবুকে নিশ্চয়ই ভীষণভাবে আকর্ষণ করেছিল, আর সেই আকর্ষণ লাবু প্রতিরোধ করতে পারেনি। লাবু যদি কখনো আর নাও ফেরে, তবুও জানবো লাবু একটা কিছু করল। মার বাধ্য হয়ে দারিদ্র্যের সঙ্গে অসহায় যুদ্ধ করার থেকে ও অবাধ্য হয়ে এক অনিশ্চিত চ্যালেঞ্জ করা জীবনের দিকে যে আকর্ষিত হয়েছিল, এটাই আশ্চর্যের কথা। বাঙালির ঘরে এমন বড় একটা ঘটে না। শৈলেন চা খাওয়া শেষ করে পয়সা দিতে গেল। ও কি, আমি তো তোমাকে ডাকলাম। ও পকেটে হাতটা ঢুকিয়ে ফেললো, তারপর বলল, কারোর কাছে ঋণ রাখতে ইচ্ছে করেন না দাদা। ও আবার কি কথা? এদিকে দাদা বলো মুখে, আর এক কাপ চা খেলে ঋণ হয়ে গেল? না, কারোর কাছে ঋণ রাখা উচিত নয়। আমি ওর কথার মানে বুঝলাম না। শৈলেন প্ল্যাটফর্মের অন্য প্রান্তে চলে গেল। প্যান্টের দু পকেটে দু হাত ঢুকিয়ে রোদে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল একা একা। আমার বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই লাইন পেরিয়ে ওদিকের প্ল্যাটফর্মে গিয়ে আমিও রোদে পায়চারি করতে লাগলাম। এখানে লাইন পেরোনোটা কোনো অসুবিধা নয়, কারণ প্ল্যাটফর্ম উঁচু নয়, মাটি থেকে বড় জোর 6 ইঞ্চি কি 1 ফুট উঁচু, সমান বললেই চলে। লাল কাঁকড়ের প্ল্যাটফর্ম, বাঁধানো নয়, হাঁটলে পায়ের নিচে কাঁকড় কচরমচর করে, তাতে বেশ লাগে আস্তে আস্তে ভাবতে ভাবতে হাঁটতে। কিছুক্ষণ পর আবার লাইন পেরিয়ে এদিকে আসবো, হঠাৎ আমার চোখ পড়ল মিসেস কার্নির দোকানের সামনে দুটি মেয়ের দিকে। ওদের মধ্যে একজনকে আমার দারুণ চেনা বলে মনে হলো, বাঙালি মেয়ে। লাইনটা পেরোবার সময় হঠাৎ চিনতে পারলাম নয়নতারাকে। ওর ছবি আমি শৈলেনের কাছে দেখেছিলাম। শৈলেন যেমন বলেছিল, আজও ও তেমনই খুব সেজেছে। মেয়েটি সাজতে জানে, খোঁপায় একটা লাল গোলাপ, সঙ্গের মেয়েটির সঙ্গে আলুর চপ খাচ্ছিল আর খুব হেসে হেসে গল্প করছিল।
চকিতে আমি প্ল্যাটফর্মের অন্য প্রান্তে যেদিকে শৈলেন গেছিল সেদিকে তাকালাম। দেখি শৈলেন অপলকে নয়নতারার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে। আমি মিসেস কার্নির দোকানের সামনে পৌঁছতেই শুনলাম অন্য মেয়েটি নয়নতারাকে বলছে, ওই দেখ তোর প্রেমিক দাঁড়িয়ে আছে। নয়নতারা আর চোখে একবার দেখেই বাঁ হাতের তর্জনী দিয়ে চুলের ফুলটা ঠিক করে নিল। বলল, এমন নির্লজ্জ লোক আমি দেখিনি বাবা। ইডিয়েট, একটা ইডিয়েট। ভালোবাসা যেন সস্তা, দেখ না। ওদের কথা চাপা পড়ে গেল। একটা ডিজেল টানা কয়লা বোঝাই মালগাড়ি আসছিল। ডিজেল ইঞ্জিনটা এক টানা গম্ভীর গোঙানি তুলে ধীরে ধীরে আমাদের পেরিয়ে গেল। তারপর ওয়াগনগুলো ঘটাঘট ঘটাং ঘটাং এক টানা আওয়াজ তুলে আমাদের পেরোতে লাগলো। ওয়াগনগুলোর ফাঁকে ফাঁকে নয়নতারা আর তার সঙ্গিনী আলুর চপ খেতে খেতে অনর্গল কথা বলছিল দেখছিলাম। ওরা হাসছিল, কিন্তু ট্রেনের শব্দে সেই কথাগুলো শোনা যাচ্ছিল না, শুধু হাসি দেখা যাচ্ছে। আমার কানে শুধু ওর শেষ কথাটা বাজছিল, ভালোবাসা যেন সস্তা, দেখ না। ওয়াগনগুলোর শেষে গার্ড সাহেবের গাড়ি ছিল। রেলিংয়ে গার্ড সাহেবের আন্ডারওয়্যার বাঁধা ছিল রোদে শুকোবার জন্য। আমাদের পেরিয়ে গিয়েই হঠাৎ ট্রেনটা জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। পাজামা আর নীল শার্ট গায়ে দেওয়া, হাতে একটা সিনেমা ম্যাগাজিন ধরা গার্ড সাহেব দৌড়ে ভিতর থেকে বেরিয়ে এসে সামনে ঝুঁকে পড়েই বললেন, ইয়া আল্লাহ। আমি গার্ড সাহেবের দৃষ্টি অনুসরণ করে সামনে যেদিকে ট্রেনের ইঞ্জিন সেই দিকে তাকালাম। আর তাকিয়েই আমার বুক হিম হয়ে গেল। কে যেন প্ল্যাটফর্মের ওই দিক থেকে চেঁচিয়ে উঠল, কাটগায়া কাটগায়া, ঘোষবাবু কাটগায়া। সমস্ত প্ল্যাটফর্মময় একটা দৌড়াদৌড়ি পড়ে গেল। মাস্টারমশাই এবং অন্যান্য সকলেই দৌড়ে গেলেন সেই দিকে। ওদের পায়ের ফাঁক দিয়ে আমি শুধু দেখতে পেলাম শৈলেন তার সাদা পাট ভাঙা ইউনিফর্ম পরে চাকার কাছে মাটিতে শুয়ে আছে। আমি বসেই রইলাম। উঠবার মতো কোনো উৎসাহ বা জোর আমার অবশিষ্ট আছে বলে মনে হলো না। ইতিমধ্যেই কলকাতার গাড়ি আসার ঘণ্টা পড়ল। এক্ষুনি এসে যাবে গাড়ি। আগে স্টেশন থেকে স্টেশনের দূরত্ব সামান্যই। আমার উঠতে ইচ্ছা করছিল না। আমার পা দুটো মাটিতে আটকে ছিল, কিন্তু তবুও উঠতে হলো। ওখানে গিয়ে দেখলাম শৈলেনের দুটো পা, ধপধপে প্যান্ট আর এক পাটি জুতো শুদ্ধ কোমর থেকে আলাদা হয়ে গেছে। এক পাটি জুতো আলাদা পড়ে আছে, আর শৈলেনের শরীরের ঊর্ধ্বাংশ লাইনের অন্যদিকে। স্টেশন স্টাফের মধ্যে কে যেন শৈলেনের মাথাটা কোলের উপর নিয়ে ওইখানে বসে আছে, আর অন্যজন ঘটি থেকে জল ঢালছে মুখে। ততক্ষণে শৈলেন তার সমস্ত তৃষ্ণার ওপারে চলে গেছে। আর ওদিকে আমার কানের মধ্যে নয়নতারার কথাগুলো ঝমঝম করতে লাগলো, দেখ না, ভালোবাসা যেন সস্তা। জানি না সে কথা শৈলেন শুনতে পেয়েছিল কিনা, নইলে ভালোবাসা যে সস্তা নয় তা তার নিজের জীবনের মূল্যে কেন ও প্রমাণ করতে যাবে। পাশ থেকে একজন অল্প বয়সী গাট্টা গোট্টা ছেলে, আমি তাকে চিনি না, বলল, হারামজাদির রকম দেখো, এখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছেনালি করছে। শালিকে আমি আজ সকলের সামনে বেইজ্জত করব। আমার জেল হয়তো হবে। এমন মাগির বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্যরা সকলেই নয়নতারাকে তখনও সেখানে দাঁড়িয়ে ঢং করতে দেখে অবাক ও দুঃখিত হয়েছিলেন, সন্দেহ নেই। কিন্তু তারা সকলেই ছেলেটিকে ধরে রাখলেন। মাস্টারমশাই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিলেন। উনি যেন কোমরে আর জোর পাচ্ছিলেন না। মাস্টারমশাই বললেন, শৈলেনটা বোকা জানতাম, ও যে এত বড় বোকা তা তো কখনো ভাবি নাই।
ইতিমধ্যে বারকাকানা থেকে কলকাতা ট্রেনটা এসে গেল। ফার্স্ট ক্লাস বগিটা যেখানে এসে দাঁড়ালো সেটা শৈলেন যেখানে পড়েছিল তার একেবারে সামনে। কিমার মতো হাড় ও মাংস লাইনের গায়ে লেগেছিল। এ যে মানুষেরই হাড় এবং মাংস এবং তা শৈলেনের, তা মনে হতেই গা বমি বমি করতে শুরু করলো। ছুটি একটা কমলা রঙা সিল্কের শাড়ির উপরে ফুল স্লিভস কমলা রঙা সোয়েটার পরে দরজার হাতল ধরে এসে দাঁড়ালো, আর দাঁড়িয়েই আটকে উঠল। আমি দৌড়ে গিয়ে ওর দিকে হাত বাড়ালাম, বললাম, হাতটা ধরো, ওদিকে তাকিও না। ছুটি অভিভূতের মতো সিঁড়ি বেয়ে নেমে প্ল্যাটফর্মে লাফিয়ে নামলো। আমি বললাম, তুমি ওই দিকটা যাও, আমি চায়ের দোকানের দিকে আসছি। ওখানে গিয়ে সকলকে বললাম, আমার কাছে একজন অতিথি এসেছেন, ওকে বাড়ি পৌঁছে দিয়েই আমি ফিরে আসছি। ওরা বললেন, এখান থেকে তো বডি সরাতে এখন সময় লাগবে, পুলিশ আসবে, পোস্টমর্টেম হবে, তাড়া নেই, আপনি খেয়ে দিয়ে বিকেলের দিকে আসুন। আমি আসছি। আমি আর কোনো কথা না বলে শুধু বললাম, আসছি। নয়নতারা ও তার আত্মীয়রা তখন স্টেশনের গেট পেরিয়ে চলে যাচ্ছিল। কিছু যে ঘটেছে তা নয়নতারাকে দেখে বোঝার উপায় ছিল না, বরং ওকে যেন এই ঘটনার জন্য গর্বিতাই দেখাচ্ছিল। মাঠের দিকে হাঁটতে হাঁটতে ছুটিকে সংক্ষেপে সব বললাম। সব শুনে ছুটি নয়নতারা যেখানে পথের বাঁকে মিলিয়ে গেছে সেদিকে তাকালো, তারপর বলল, একটু আগে বললেন না আমি দৌড়ে গিয়ে ঠাস করে একটা চড় লাগাতাম ওই মেয়েটার গালে। আমি বললাম, শোনো ছুটি, তুমি ভীষণ উত্তেজিত হয়ে গেছ। এই ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করতে পারছি না, মানে বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। দীপচাঁদের দোকানের কাছে আসতে দীপচাঁদের অল্প বয়সী ছেলে পায়জামা পরে একটা ঘি রঙা গেঞ্জি গায়ে দিয়ে হাতে ঘড়ি পরে বেরিয়ে এলো। শুধলো, যা শুনলাম তা সত্যি বাবু? হ্যাঁ সত্যি। ছেলেটার বয়স 16-17 হবে। মুখে বিজ্ঞ ভাব এনে বলল, আত্মহত্যা তো মেয়েরা করে বাবু, औरतेর কাজ। কোনো মারাদ কখনো সুইসাইড করে? বেঁচে থাকলে পুরুষ মানুষকে রোজ কত মুসিবতের মধ্যে দিয়ে যেতে হয়, তা বলে কোনো মারাদ কি আত্মহত্যা করে? আমি জবাব না দিয়ে এগিয়ে গেলাম। ওকে বললাম না যে তোমার পাটোয়ারি বুদ্ধিতে রোজ ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স নিয়ে তুমি ব্যালেন্স শিট মেলাচ্ছ, অথবা যত গোঁজা মিল সব সাসপেন্স অ্যাকাউন্টে ফেলে। কিন্তু এমন কেউ কেউ থাকে যারা কোনো রকম ডিফারেন্স নিয়েই জীবনের ব্যালেন্স শিট মেলাতে রাজি নয়। ছুটি বলল, বাবা ছেলেটা ভীষণ পাকা তো, সব জেনে গেছে। ওর কি দোষ বলো? সকলে যা বলে ও তাই বলছে। সকলে বলে না যে পুরুষ মানুষ আত্মহত্যা করে না, আত্মহত্যা মেয়ে মানুষদেরই মানায়। সব ব্যাপারে এই মেয়েদের হেনস্থা করা আমার মোটেই বরদাস্ত হয় না। মেয়েদের কি যে মনে করে পুরুষ জাতটা তারাই জানে। এইসব কথা শুনলে না রাগে গা রিরি করে। মনের ওই অবস্থাতেও ওর কথা শুনে আমার হাসি পেয়ে গেল। মেয়েদের লিবারেশনের আরও অনেক ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে সুইসাইড নিয়ে ঝগড়া না করলেও চলবে। বিকালে রাঁচি যাবার বাস নেই না? না, নেই। আমার মনটা সত্যিই খারাপ হয়ে গেল। এতদিন পর আপনার কাছে এলাম, কত আশা করে এসেছিলাম যে কত গল্প করব, মজা করব, তা না, স্টেশনেই যা দৃশ্য দেখালেন ভাবতেই পারছি না। ইস বেচারি, কাউকে ভালোবাসার দাম এমন করেও দিতে হয়, ভাবা যায় না। বাড়ি পৌঁছাই আমি বললাম, ছুটি, তুমি আরাম করে চান করো, তারপর খাও, আর খেয়ে দিয়ে একটু রেস্ট করো। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। কখন ফিরবো আমি বলতে পারছি না। সত্যি তুমি খুব খারাপ দিনে এসে পড়লে। তোমায় কি বলবো বলো তো? শৈলেনের মৃত্যুর জন্য শুধু নয়নতারাই নয়, হয়তো আমিও কিছুটা দায়ী। আপনি কেন? সেদিন রাতে ও আমার কাছে অনেক আশা নিয়ে এসেছিল। ভেবেছিল আমি বুঝি অসাধারণ কেউ,
আমিও যখন ওকে বললাম যা করবার তোমাকে একাই করতে হবে, আমাদের কারোরই এ ব্যাপারে সাহায্য করার নেই, তখন ও হঠাৎই উঠে পড়ল, বলল বেশ তাই করব, যা করার একা একাই করব। ইস, আমি আর শুনতে চাই না, আর বলবেন না তো। ভালো করে খেয়ে নাও, তারপর একটু রেস্ট করো। আপনি কি পাগল? এরপরেও কেউ খেতে পারে? আমি শুধু একটু চা খাবো, তারপর চান করে শুয়ে থাকবো। আপনি কখন আসবেন? জানি না কখন আসবো। আমার জন্য জল গরম করে রাখতে বলো, এসে চান করব। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন কিন্তু। আমার এখনই কেমন ভয় করছে। আর সব খাবার তোলা থাকবে, রাতে যদি খাবার ইচ্ছা থাকে তখন খাবো আপনি ফিরে এলে। আমি হাসান আর লালিকে সব বুঝিয়ে বলে ছুটিকে ভালো করে দেখাশোনা করতে বলে বেরিয়ে এলাম বাড়ি থেকে। স্টেশনে পৌঁছে আমার কিছু করার ছিল না, সব কাজ সবাইকে দিয়ে হয়ও না। আমি ওই শৈলেনের কাছে বসতেও পারছিলাম না। কে যেন ওর মাথার ও ঊর্ধ্বাংশের উপর একটা কম্বল চাপা দিয়ে দিয়েছিল, কিন্তু ওর পা দুটো হাত দুয়েক দূরে পড়েছিল। তখন সমস্ত জায়গাটা রক্তে রক্তে একেবারে ভরে গেছিল। একজন বয়স্ক গোলগাল টাকমাথা ভদ্রলোক শৈলেনের ঠান্ডা হয়ে যাওয়া শরীরের পাশে বসে খুব কাঁদছিলেন। শুনলাম ভদ্রলোকের সঙ্গে শৈলেনের ঝগড়া ছিল, কথাবার্তাও নাকি বন্ধ ছিল গত 2 বছর। কিন্তু তার আগে ভদ্রলোকের সঙ্গে শৈলেনের খুবই বন্ধুত্ব ছিল। মৃত্যু বোধহয় আমাদের একে অন্যের কাছে টেনে আনে। সমস্ত জীবন নিজেদের আত্মম্ভরিতা, নিজেদের ঠুনকো মান সম্মান অভিমান নিয়ে আমরা সহজেই অন্যের থেকে দূরে থাকতে পারি, কিন্তু মৃত্যু এসে এই সমস্ত মন গড়া ব্যবধান সরিয়ে দেয়। তখন প্রত্যেকেই মনে করি, কি হতো কারোর সঙ্গে খারাপ ব্যবহার না করলে, কি হতো নিজেকে অন্যের কাছে একটু ছোট করলে। দুঃখের কথা এই যে অন্যজন তার বা তাদের জীবদ্দশায় আমাদের এই সহজ কান্না দেখে যেতে পারে না। মরবার সময়ও বুক ভরা ব্যথা নিয়ে মরতে হয়। দেখতে দেখতে খিলাড়ি থেকে পুলিশ, পত্রাতু থেকে রেলের বড় সাহেব সব এসে গেলেন। তদন্তর পর ময়না তদন্ত থেকে ওকে মাপ করা হলো। নতুন ধুতি চাদরে মুড়ে নতুন খাটিয়ায় শৈলেনকে শুয়ে আমরা হেসালংয়ের দিকে দেওনাথ নদীর পথে নিয়ে চললাম। আমাদের পথ গেছে নয়নতারার বাড়ির পাশ দিয়ে। নয়নতারার বাড়ির সকলে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। নয়নতারার সেই আত্মীয় প্রথম থেকেই অন্যদের সঙ্গে স্টেশনে ছিলেন। ভিড়ের মধ্যে নয়নতারাকে দেখব বলেও আশা করেছিলাম, কিন্তু তাকে দেখা গেল না। কেউ বলছিল বলো হরি হরি বল। স্টেশনের লাইন্সম্যান, গাংম্যানেরা সকলেই বিহারি। তারা মাঝে মাঝে বলছিল রাম নাম সত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায়। যারা খাটিয়া কাঁধে করেছিল তাদের মধ্যে অনেকেই শৈলেনের সহকর্মী, থিয়েটারে শৈলেনের সহ অভিনেতা। শৈলেনের চেহারা খুব সুন্দর বলতে যা বোঝায় তা ছিল না বলে ও কখনো নায়ক হতে পারত না। বরাবরই ওকে হয় সহনায়ক কি ভিলেন সাজতে হতো। আজকের বিকেলের এই শেষ দৃশ্যে শৈলেনই একমাত্র নায়ক, অন্য সকলেই দর্শক। জবা, বোগেনভেলিয়া, গোলাপ যে যা ফুল পেয়েছিল এনেছিল। সেই বিচিত্র রঙা ফুলের আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে শৈলেন দুলতে দুলতে সকলের মাথায় চড়ে চলছিল। মরবার দিনে আমরা এমন করে মৃতকে মাথায় চড়াই যে জীবনে তার সামান্যতম অংশ করলেই যথেষ্ট হয়। একটু ন্যায্য প্রশংসা, একটু প্রাপ্য ভালোবাসা আর একটু ভালো ব্যবহার। আজ ওকে নিয়ে আমরা সকলে যা করছি, বেঁচে থাকতে তার কণামাত্র করলে ওকে হয়তো এমন করে আজ মরতে হতো না। নয়নতারাদের বাড়িটা আমরা প্রায় পেরিয়ে এসেছি। এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটল। বাড়ির ভেতর থেকে পাগলিনীর মতো দৌড়ে এলো নয়নতারা। তার চুলের ফুল শুকিয়ে গেছে, শাড়ি খসে পড়েছে, রুক্ষ উপবাসী মুখ, আলু থালু চুল।
সে ধাক্কা দিয়ে বাড়ির সকলকে সরিয়ে দিয়ে দৌড়তে দৌড়তে আমাদের দিকে এগিয়ে এলো। তার আঁচল উড়ছিল, চুল উড়ছিল হাওয়ায়। সে এসে যারা খাটিয়া কাঁধে করেছিল তাদের আকুতি করে বলল, আমাকে একটু দেখতে দিন, আমাকে একটু দেখতে দিন। কিন্তু কেউ কথা বলল না। শৈলেনকে নামানো হলো। শৈলেন একপাশে মুখ ফিরিয়েছিল, কপালে চুলগুলো শোয়ানো ছিল, ভুরভুর করে অগুরুর গন্ধ বেরোচ্ছিল। নয়নতারা দৌড়ে গিয়ে শৈলেনের উপর পড়ল। নয়নতারার বুক থেকে এমন একটা চিলের কান্নার মতো চিৎকার উঠে সেই শেষ বিকেলের আকাশ বাতাস মথিত করল যে তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই। যে গাট্টা ছেলেটা শৈলেন কাটা পড়ার পরেই বলেছিল সকলের সামনে নয়নতারাকে বেইজ্জত করবে, সেই ছেলেটার দিকে আমি তাকালাম। সে নরম মুখে দাঁড়িয়েছিল, তার দু চোখ বেয়ে নীরবে ঝরঝর করে জল বইছিল। এদিকে ওদিকে তাকিয়ে দেখলাম কারোর চোখে শুকনো নেই। আমি হঠাৎ বুঝতে পারলাম না যে এই চোখের জল কার জন্য, শৈলেনের জন্য না নয়নতারার জন্য। ওরা সকলেই কি তাহলে ইতিমধ্যে নয়নতারাকে ক্ষমা করে দিয়েছে? নয়নতারাকে জোর করে ছাড়ানো হলো। তারপর আবার হরিধ্বনি দিয়ে সকলে এগিয়ে চলল। ভালোবাসা যে সস্তা নয়, হেয় করার জিনিস নয়, ভালোবাসা যে এক অমূল্য ধন, তা এই মুহূর্তে বেচারি বিবশা নয়নতারার মতো আর কেউই জানল না। একবার পিছনে ফিরে তাকালাম। দূরে শৈলেনের কোয়ার্টার দেখা যাচ্ছে, যেখানে নয়নতারাকে নিয়ে ঘর বাঁধবে বলে ও বোগেনভেলিয়া ও পেঁপে গাছ লাগিয়েছিল। আরও দূরে নয়নতারাকে দেখা যাচ্ছে। ধুলোর মধ্যে সে তার সমস্ত ভবিষ্যৎ, সমস্ত গর্ব, সমস্ত ভুল বিসর্জন দিয়ে লজ্জাহীনতায় গড়াগড়ি যাচ্ছে। দেওনাথের পাশে যখন শৈলেনকে নামানো হলো তখন বেলা পড়ে এসেছিল। জঙ্গলের গায়ে শেষ বিকেলের ম্লান লাল লেগেছিল। শৈলেনের আত্মীয় স্বজনদের খবর পাঠানো হয়েছে, কিন্তু কেউই আসতে পারেননি। কালকের আগে কারোরই পক্ষে এখানে এসে পৌঁছানো সম্ভব নয়। নয়নতারার পিস্তুত দাদা শৈলেনের মুখে আগুন দিলেন। চিতা হু হু করে ধরে উঠল। আর কয়েক ঘন্টার মধ্যেই একজন যাত্রার নায়ক তার যাত্রা শেষ করে পুড়ে ছাই হয়ে গেল। বললাম, শৈলেন, তোমাকে এই দেওনাথ নদীর ধারে হেসালংয়ের জঙ্গলে চিরদিনের মতো নিশ্চিহ্ন করে দিয়ে গেলাম মনে মনে। একদিন আমি, তোমার নয়নতারা এবং আমরা সকলে এবং প্রত্যেকেই এমনই নিঃসংশয়ে এক অস্তিত্বহীন অসহায়তায় নিশ্চিহ্ন হয়ে যাব। অথচ কি আশ্চর্য, যতদিন অস্তিত্ব আছে এবং থাকে ততদিন এই অমোঘ অস্তিত্বহীনতার কথা আমাদের কারোরই একবারও মনে হবে না। তুমি তোমার নয়নতারাকে ক্ষমা করে দিও শৈলেন। নয়নতারা যতদিন বাঁচবে ততদিন তোমার এই শূন্য আসনে আর কাউকেই বসাতে পারবে না। এও হয়তো এক রকমের প্রাপ্তি। তুমি হয়তো এই প্রাপ্তিতে বিশ্বাস করনি, আমিও করি না, তবু অনেকে আছে যারা করে। সব শেষ করে আমরা যখন লাপলার দিকে ফিরে চললাম, দেওনাথের কোল ছেড়ে ঘন অন্ধকারের মধ্যে এক ভুতুড়ে শাড়িতে, তখন রাত 8টা বেজে গেছে। রেলওয়ে ক্রসিংয়ের কাছে এসে সকলেই ছাড়াছাড়ি হয়ে গেল। স্টেশনের দল লাপড়ার কোয়ার্টারের দিকে গেলেন। আমিও ওদের সঙ্গে গিয়ে পোস্ট অফিসের পাশ দিয়ে মাঠের পথ ধরলাম। পিছনের গেট দিয়ে যখন বাড়িতে এসে উঠলাম তখন রাত 9:30। বসবার ঘরে আলো জ্বলছিল, অন্য সব আলো নেবানো ছিল। মালু আর লালি বাবুর্চিখানায় উনুনের পাশে গরমে বসেছিল। হাসান উনুনের সামনে দাঁড়িয়ে কি যেন একটা নাড়াচাড়া করছিল উনুনে চাপানো হাঁড়িতে। মালুর কালো কুকুরটা গুটিসুটি মেরে বাবুর্চিখানা আর খাবার ঘরের মধ্যের বারান্দায় শুয়েছিল। আমি ডাকলাম, ছুটি, ও ছুটি।
আমার গলা শুনে মালু, লালি এবং হাসান সব দৌড়ে এলো। ভিতর থেকে ছুটিও দৌড়ে এসে চেঁচিয়ে বলল, উঠবেন না, উঠবেন না, ওইখানেই দাঁড়ান, উঠবেন না। তারপরেই লালিকে কি যেন বলল। বুঝলাম আমি আসার আগে একাধিকবার মহড়া দেওয়া হয়েছে ব্যাপারটার। লালি একটা টাঙ্গি এবং একটা জ্বলন্ত কাঠ উনুন থেকে বের করে আনলো। ছুটি আমাকে আদেশ দিল, আগে আগুনটা ছোন, ওই লোহাটা ছোন। তারপর বলল, কি হলো, ছুঁয়েছেন? এবার পিছনের দরজা দিয়ে বাথরুমে ঢুকুন, তোয়ালে আপনার জামা কাপড় সব দেওয়া আছে। লালি, জলদি গরম পানি দে দাও। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। ভাবখানা যেন এখানে ওই থাকে, আমি বেড়াতে এসেছি এক রাতের জন্য। ওরা জল দিতে যতটুকু দেরি হলো সেই সময় আমি শুধলাম, তুমি এত সব জানলে কি করে? এইসব জানতে আর বাহাদুরির কি আছে? নিজের মাকে পোড়াইনি আমি নিজের হাতে? আমার মতো মেয়ের সব কিছুই শিখতে হয়েছে। তুমি এসব জানো? এসবে বিশ্বাস করো? কখনো এই নিয়ে সিরিয়াসলি ভাবিনি। যখন এগুলো মানতে হয়েছিল তখন মনের অবস্থা এমন ছিল না যে যুক্তিতর্ক দিয়ে সব কিছু যাচাই করি। আমার মনে হয় এই সময়ে কেউই তা করতে পারে না, তাই বোধহয় এই সমস্ত নিয়ম এখনো অটুট আছে। বাথরুম থেকে চান করে জামাকাপড় পরে বেরিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে আমি ছুটিকে বললাম, তুমি খেয়েছিলে? না। খাওনি কেন? ভালো লাগছিল না। ও, এতক্ষণ কি করছিলে? কিছু না, সোয়েটার বুনছিলাম। কার জন্য? দারোয়ানের জন্য। দারোয়ান? কোন দারোয়ান? যার খাটিয়ায় আমি শুয়ে পড়েছিলাম? হ্যাঁ, বুড়ো বড় ভালো লোক, আমাকে খুব স্নেহ করে। তোমাকে কে না স্নেহ করে? খাবেন না? খুব খিদে পেয়েছে তাই না? হ্যাঁ, তা তো পেয়েছে। ছুটি খাবার লাগাতে বলে এলো। ফিরে এসে বলল, কি হলো বলুন না। তোমরা কিন্তু একটা আশ্চর্য চরিত্র। সাধে কি লোকে বলে, স্ত্রী আশ্চরিত্রম দেবা ন জনন্তি কুতো মনুষ্যা। কেন, আমরা আবার নতুন করে কি করলাম? তুমি না নয়নতারা। চোখ বড় বড় করে ছুটি নয়নতারার কথা শুনল। সব শুনে বলল, কত ঢংই জানে এসব মেয়ে। আপনারা পাঁচা কোলা করে দিলেন না কেন মালগাড়ির চাকার নিচে ফেলে? ছুটি আমার সামনেই বসেছিল। বিকেলে ও চান করেছিল আর বোধহয় চুলে শ্যাম্পু করেছিল। বড় করে একটা টিপ পরেছিল। ও জানে বড় করে টিপ পরলে আমি ওকে ভালো দেখি। একটা হালকা নীল রঙা ব্লাউজের সঙ্গে একটা অফ হোয়াইট খোলের নীল পাড়ের তাঁতের শাড়ি পরেছিল। চোখে কাজল, ঠোঁটে ভেজলিন। খাওয়া বন্ধ করে আমি ছুটির দিকে তাকিয়েছিলাম। ছুটি বলল, কি দেখছেন? তোমাকে দেখছি। তোমাকে দেখে আমার আশ মেটে না কেন বলো তো? ভাগ্যিস মেটে না। আমাকে দিয়ে যেদিন আপনার আশ মিটবে সেদিন তো আমার বড়ই দুর্দিন। আপনি দেখবেন চিরদিন আপনার কাছে আমি নতুনই থাকব, ঠিক আপনি যখন যেমন চান। আমি জানি কি করে নিজেকে নতুন রাখতে হয়। খাওয়া দাওয়ার পর ছুটি বলল, কত স্বাদ করে আপনার কাছে এসেছিলাম যে কত গল্প করব আমরা। তা না, এমন দৃশ্য দেখালেন যে আমার রাতে ঘুমই হবে না। শুয়ে পড়লেই ঘুম আসবে। তোমার ভোরে উঠে আবার বাস ধরতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়ো। ছুটি আমার পাশের ঘরেই শুলো, দরজা খোলা রেখে। কঙ্কা বস্তিতে ওরা ওরা মাদল বাজিয়ে একটা দোলানি সুরের গান গাইছিল। ঝিঁঝি ডাকছিল একটানা বাইরে। পেয়ারা গাছের পাতা থেকে ফিসফিস করে শিশির পড়ার শব্দ হচ্ছিল। বাথরুমের আলো জ্বালিয়ে রাখার কথা আমি বলেছিলাম। বোধহয় শোবার সময় ও জ্বালাতে ভুলে গেছে। অন্ধকার ঘরে একটা জোনাকি আলো জেলে জেলে কি জানি কি খুঁজে বেড়াচ্ছিল। বোধহয় ও নিজেকেই খুঁজে বেড়াচ্ছিল। আজ সারাদিনে আমার অনেক হাঁটা হয়েছে, মনটাও বড় অবসন্ন ছিল। কখন ঘুম এসেছিল মনে নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল বিড়াল ছানার মতো নরম কিছু গায়ের সঙ্গে লাগাতে।
তার সঙ্গে একটা মিষ্টি সুগন্ধ। ছুটি ফিসফিস করে বলল, আমার ভীষণ ভয় করছে, ঘুম আসছে না, আপনার কাছে শোবো? আমি কথা না বলে একপাশে সরে গিয়ে বললাম, আমার হাতে মাথা দিয়ে শো, এসো আমার পাশে চলে এসো। বুকের কাছে গুঁড়ি সুরি মারা ছুটির সুস্নাতা সুগন্ধি শরীরকে জড়িয়ে ধরে দারুণ ভালো লাগছিল আমার। ছুটি বলল, আমাকে আরো জোরে জড়িয়ে ধরুন, আমার খুব শীত করছে। আচ্ছা, আমাকে চিরদিন এমন করে জড়িয়ে রাখবেন তো? কখনো ছেড়ে দেবেন না তো? ছেড়ে দিলে আমি কিন্তু কাঁচের বাসনের মতো পড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যাব। আমার যা কিছু জোর সব তো আপনারই জন্য। আপনি অবহেলা করলে কিন্তু আমার সব জোর ফুরিয়ে যাবে। আমি একজন অত্যন্ত সাধারণ মেয়ে হয়ে যাব, বাজে মেয়ে, ওই নয়নতারাদের মতো। আমি কোনো জবাব দিলাম না। ছুটিকে বুকের মধ্যে নিয়ে ওর গালে গাল ছুঁয়ে শুয়ে থাকলাম। ছুটি বলল, ভগবানের বোধহয় ইচ্ছে নয় যে আপনাকে আমি পুরোপুরি করে পাই। বিশ্বাস করুন, আজ আমি আপনাকে আমার যা কিছু আছে সব দেব বলেই এসেছিলাম। আমার যা কিছু গোপন এবং দামি, যা কিছু এত বছর এত সযত্নে আমি আমার নিজের বলে লালন করেছি। ভেবেছিলাম আপনাকে দিয়ে ভারমুক্ত হব। ভগবান বোধহয় চায় না। আমি চুপ করে রইলাম। এক দারুণ সুগন্ধি ভালো লাগা আমাকে এক আনন্দময় আশ্লেষে ছুটির শরীরের সঙ্গে জড়িয়ে দিল। ছুটি বলল, কি হলো, জবাব দিচ্ছেন না যে? তোমাকে একটা চিঠি লিখেছিলাম, পেয়েছিলে? কবে? এই কিছুদিন আগে। কই না তো, কলকাতা যাবার আগে তো আমি কোনো চিঠি পাইনি। কেন, আপনি চিঠিতে কি লিখেছিলেন? কি হলো বলুন না, চুপ করে আছেন কেন? চিঠিতে তো বলেছি তুমি গিয়েই পাবে। এখন মুখে বলে আর লাভ কি? আর তাছাড়া চিঠিতে যা বলা যায় মুখে কি তা বলা যায়? ও, তা বলা যায় না বুঝি? আপনাকে না ঠিক বুঝতে পারি না। আপনাকে কি আমি খুব বিরক্ত করি? হ্যাঁ, আমার সম্বন্ধে আপনার এত দ্বিধা কেন? আর কথা বলো না। এখন না বললে কখন বলবো? কেন জানি না আমার মন ভালো লাগে না। আপনি এমন অস্পষ্ট কেন? আপনাকে এখনো যদি স্পষ্টভাবে না বুঝি তবে কবে বুঝবো? আমি যাই, এইটুকু খাটতে দুজনে শুলে আপনার কষ্ট হবে। আমি ওকে বাধা দিলাম না। আমার হঠাৎ মনে হলো ছুটিকে বুকের মধ্যে নিয়ে শোবার অধিকারটুকুও আমি নিজের হাতে নষ্ট করেছি। ওই চিঠি পড়ে ছুটি মনস্থির না করা পর্যন্ত ওর কাছে কিছু পেলে আমার মনে হবে আমি ওকে ঠকাচ্ছি। ছুটি বলল, আপনি ঘুমন কেমন, আমার ভোরবেলা আবার উঠতে হবে। এই বলে ছুটি উঠে কম্বলটা আমার গায়ে ভালো করে টেনে দিয়ে মশারি গুঁজে দিয়ে লঘু পায়ে ওই ঘরে চলে গেল। আমি বললাম, কোনো দরকার হলে আমাকে ডেকো ছুটি, সংকোচ করো না। হ্যাঁ, নিশ্চয়ই ডাকবো। সংকোচ কিসের? সংকোচ তো দেখছি সব আপনার।